একই মিসাইল, একই বিস্ফোরণ, কিন্তু বিভিন্ন মিডিয়ার পর্দায় গল্পটা সম্পূর্ণ ভিন্ন। কোনো চ্যানেল সেটিকে সার্জিক্যাল স্ট্রাইক হিসেবে দেখাচ্ছে, আবার অন্য কোনো মিডিয়া সেটিকে জেনোসাইড হিসেবে তুলে ধরছে। আধুনিক এই যুদ্ধক্ষেত্রে মিসাইলের চেয়েও বিপজ্জনক হয়ে উঠেছে আরেকটি অস্ত্র, তা হলো ন্যারেটিভ বা গল্পের নিয়ন্ত্রণ। তার মানে আমি আপনি এই যুদ্ধ নিয়ে কি দেখছি, কি ভাবছি, কাকে আক্রমণকারী আর কাকে ভুক্তভোগী মনে করছি, সেটা অনেকাংশেই নিয়ন্ত্রণ করছে মিডিয়া ন্যারেটিভ। আর যুদ্ধের এই তথ্যভিত্তিক লড়াইকে বলা হয় কগনিটিভ ওয়ারফেয়ার। ইরান ইসরায়েল সংঘাত আমাদের দেখিয়েছে যুদ্ধ এখন শুধু সীমান্ত নয়, যুদ্ধ চলছে নিউজ রুমে, সোশ্যাল মিডিয়ায়, কিংবা আপনার আমার মনেও। Iran launching a massive aerial attack on Israel. শুরু করা যাক ইরানের তথাকথিত জাঙ্গেন আর্ম বা সফটওয়্যার ধারণা দিয়ে। এখানে ভাষাকে ব্যবহার করা হয় একটি কৌশলগত অস্ত্র হিসেবে। যেমন 2025-26 সালের অভ্যন্তরীণ বিক্ষোভকে ইরানি রাষ্ট্রীয় মাধ্যমগুলো প্রোটেস্ট না বলে রায়টস হিসেবে প্রচার করে। এর মাধ্যমে আন্দোলনকারীদের বিদেশি এজেন্ট বা অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে দেখানো হয়। এই একই ন্যারেটিভ ছড়িয়ে দেয় ইরানের মিত্র গোষ্ঠী লেবাননের হিজবুল্লাহ অর্থনৈতিক সংকটের দায় পশ্চিমা নিষেধাজ্ঞার উপর চাপায়। আর ইয়েমেনের হুতিরা বিক্ষোভকারীদের ক্রিমিনাল গ্যাং হিসেবে তুলে ধরে। তবে ইরানের সবচেয়ে বড় পরিবর্তন এর ডিজিটাল প্রোপাগান্ডায়। তরুণ প্রজন্মকে টার্গেট করতে তারা মিম কালচার, অ্যানিমেশন এবং ভাইরাল কন্টেন্টের ব্যবহার শুরু করে। কার্টুনের মাধ্যমে যুদ্ধকে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে দ্রুত সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ তাতে ইমোশনালি এঙ্গেজড হয়ে ওঠে। ইসরায়েলের কগনিটিভ ওয়ারফেয়ার ও ইনফ্লুয়েন্স। ইসরায়েলের তথ্যযুদ্ধের কৌশল আরো বেশি জটিল। 2025 সালের অপারেশন রাইজিং লায়নের সময় বিভিন্ন বিশ্লেষণে দাবি করা হয় ইসরায়েলের ভুয়া তথ্য ও তথ্য ফাঁসের নাটক সাজিয়ে তেহরানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। একই সময়ে আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করতেও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছে ইসরায়েল। বিভিন্ন প্রতিবেদনে দ্য অ্যাস্টার প্রজেক্টের মতো প্রচারণা ক্যাম্পেইনের কথা উঠে আসে, যেখানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে প্রো ইসরায়েল ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। মজার বিষয় হলো মিডিয়া যুদ্ধ শুধু আন্তর্জাতিক পর্যায়ে নয়, একই দেশের ভেতরেও তীব্রভাবে দেখা যায়। ইসরায়েলের ডানপন্থী চ্যানেল 14 যুদ্ধকে ঐতিহাসিক বিজয় হিসেবে তুলে ধরে এবং কঠোর সামরিক অবস্থানকে সমর্থন করে। অন্যদিকে হাআর্স বা ওয়াইনেটের মতো তুলনামূলক স্বাধীন গণমাধ্যমগুলো সরকারের বক্তব্যকে প্রশ্ন করে। পশ্চিমা ও আন্তর্জাতিক মূলধারার মিডিয়াগুলোর দিকে তাকালে দেখা যায় একই ঘটনা হলেও তাদের ফ্রেমিং ভিন্ন। সিএনএন এবং ফক্স নিউজ দুজনেই ইসরায়েলের রাইট টু সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার অধিকারের বিষয়টি গুরুত্ব দেয়, তবে তাদের টোন এক নয়। সিএনএন তুলনামূলকভাবে কূটনীতি, অর্থনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে নজর দেয়। অন্যদিকে ফক্স নিউজ ডানপন্থী মাধ্যমগুলোতে টেরর থ্রেট বা ডেঞ্জার এ ধরনের শব্দ বেশি ব্যবহার করে নিরাপত্তা আতঙ্ককে জোরালো করা হয়। বিবিসি নিজেদের ভারসাম্যপূর্ণ দাবি করলেও সমালোচকদের মতে তাদের রিপোর্টে পশ্চিমা নিরাপত্তা কাঠামোর দৃষ্টিভঙ্গি বেশি প্রাধান্য পায়। অন্যদিকে রয়টার্স তুলনামূলকভাবে ডেটা ড্রিভেন রিপোর্টিং করে, কিন্তু শুধুমাত্র পরিসংখ্যান ও অফিসিয়াল বক্তব্যের উপর নির্ভর করে অনেক সময় মানবিক ট্র্যাজেডির গভীরতা আড়ালে থেকে যায়। আল জাজিরা যুদ্ধের মাঠের মানবিক বাস্তবতাকে সামনে আনে। সাধারণ মানুষের মৃত্যু, ধ্বংস, হাসপাতাল, শরণার্থী এসব দৃশ্য তাদের কভারেজের কেন্দ্রবিন্দুতে থাকে। এর ফলে বিশ্বজুড়ে বিশেষ করে তরুণদের মাঝে একটি বড় এন্টি ওয়ার কমিউনিটি তৈরি হয়। তবে সমালোচকদের মতে এই ফ্রেমিং অনেক সময় রাজনৈতিক অবস্থানকেও শক্তিশালী করে। একইভাবে চীনের সিজিটিএন এই সংঘাতকে বৃহত্তর গ্লোবাল পাওয়ার পলিটিক্সের অংশ হিসেবে তুলে ধরে। তাদের ন্যারেটিভে পশ্চিমা আধিপত্য, ব্রিক্স রাজনীতি এবং অর্থনৈতিক প্রভাবের বিষয়গুলো বেশি গুরুত্ব পায়। অর্থাৎ প্রতিটি পক্ষই নিজেদের কৌশলগত অবস্থান অনুযায়ী ন্যারেটিভ তৈরি করে এবং কোনো মিডিয়াই পুরোপুরি নিরপেক্ষ নয়। 2026 সালের তথ্যযুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জেনারেটিভ এআই এবং ডিপফেক প্রযুক্তির কারণে। এখন এআই ব্যবহার করে এমন ভিডিও, ছবি কিংবা যুদ্ধের দৃশ্য তৈরি করা সম্ভব যা বাস্তবের সঙ্গে পার্থক্য করা খুবই কঠিন। ফলে বিশ্বাস ও অবিশ্বাসের এই খেলা চলতেই থাকে।
তবে পিস অ্যান্ড কনফ্লিক্ট জার্নালিজম আমাদের শেখায় যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না, দৃষ্টিভঙ্গি এবং ন্যারেটিভ দিয়েও যুদ্ধ পরিচালিত হয়। তাই আজকের পৃথিবীতে শুধু খবর দেখা যথেষ্ট নয়, বরং খবরকে সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করাও জরুরি। কারণ স্ক্রিনের ওপারে আমরা যা দেখছি তা কি সত্যি নাকি সুপরিকল্পিত প্রোপাগান্ডা, তার উত্তর বের করার দায়িত্ব এখন আমার আপনার সকলের।